আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শেখ হাসিনার সাথে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়। প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য দল। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি, তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ডিমের বাজার বেশ চড়া। হালি ৫৫ টাকা, যৌক্তিক ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের কাছে। কর্পোরেট প্রতিষ্ঠানকে দুষছেন অনেকে। আগে বিক্রি করতেন ১৩০ টাকা, এখন বিক্রি করতে ১৪৫ টাকা। কিছু স্টক করে রাখে দাম বৃদ্ধি করার জন্য, দিয়ে মার্কেটে ক্রাইসিস করে। ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে কোচিং বাণিজ্য। রোগীকে গিনিপিগ বানিয়ে ব্যবহারিক ক্লাস বেআইনি, বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। তদন্তের আশ্বাস। সারাদিনে মনে হয় ৫-৭টা ১০টা পাঠিয়ে পরে যারা মেডিকেলের নাম রাখা অনুভব করি। এটা হওয়া উচিত না। আমি কোনো কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনকে এই পারমিশন দিই না। রাজধানীর বাসাবোয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু। আরেকজনের অবস্থা সংকটাপন্ন, ভর্তি মুগদা মেডিকেল আইসিইউতে। রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে নজরদারি বাড়িয়েছে র্যাব। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে চলছে যৌথ অভিযানের প্রস্তুতি। হামাসের তীব্র প্রতিরোধের মুখেও রাফায় আরও সেনা পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের। স্বজন হারানোর আর্তনাদে ভারী হচ্ছে বাতাস। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের সাথে ২১শে মে থেকে ৩ ম্যাচের সিরিজ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শত বাধা এবং চক্রান্তের পরও বাংলাদেশের মানুষের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগই, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র দেশের মানুষের উপর বিশ্বাস রেখেই এই দিনটিতে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। দলীয় সভাপতির ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিশেষ এই দিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও। বাবাকে হত্যা করা হয়, স্বাগত বক্তব্যে বারবার কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু কন্যা। পিতার আদর্শেই কাজ করে চলছেন বলে উল্লেখ করেন তিনি। আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। শুধু বঙ্গবন্ধু পরিবার নয়, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতেই ৭৫-এর হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুগি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। ৩২ নম্বরে আমরা বিলাত করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না, খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। আওয়ামী লীগ ছাড়া আর কোনো সংগঠনই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেনি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি, তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে।
রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আর দেশের মানুষের কোনো ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহের ঘাটতি নেই, কিন্তু ডিমের বাজার চড়া। খুচরা বাজারে 2 সপ্তাহের ব্যবধানে ডজনে অন্তত দাম বেড়েছে 30 টাকা। তবে কোনো ব্যাখ্যা নেই আড়তদারদের কাছে। খামারিরা বলছেন ডিম নিয়েই সবাই ব্যস্ত। মুরগির বাচ্চা ও খাদ্যের দামের দিকে কারো নজর নেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মীরা। ডিম পোচ, ডিম অমলেট কিংবা সেদ্ধ ডিম এমন শব্দের সাথে পরিচিত বাঙালিকে এখন ডিমই কিনতে হচ্ছে বেশ চড়া দামে। গত কয়েক সপ্তাহের কথাই যদি বলি, আমরা দেখতে পাচ্ছি ফার্মের যে লাল ডিম সেটি প্রায় 150 টাকা ডজন দরে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে খুচরা পর্যায়ে। আমরা রাজধানীর কারওয়ান বাজারে এসে কিন্তু একই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটি পাইকারি মুরগির ডিমের দোকান রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাদা এবং লালের ক্ষেত্রে দামের খুব একটা পার্থক্য নেই, কিন্তু এখানে আমরা ডজন দেখতে পাচ্ছি ডিমের ক্ষেত্রে 144 থেকে 145 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে আরেকটু বাড়ছে। মালের কোনো ক্লাসই নেই, দাম বেশি। ছোট ছোট যারা আছে, ব্যবসায় আছে, ওরা এখানে হচ্ছে কোণঠাসা সাজা যাচ্ছে, ওরা ব্যবসাটা করতে পারছে না। ব্রয়লার মুরগির কেজি এখনও 200 টাকার উপরে। অন্যদিকে সোনালী জাতের যে মুরগিগুলো সেগুলোর দাম 380 থেকে 400 টাকার ভেতরে ওঠানামা করছে, এবং এই দামও কিন্তু নিম্ন মধ্যবিত্তের নাগালে নেই। শুধু বাচ্চার দিকে খবর রাখলে হবে না, খাদ্যের দিকে রাখলে খবর হবে, সব দিক দিয়ে নজরদারি রাখতে হবে। এই ওষুধের দাম বাইরে এই পোল্ট্রি শিল্পটারে পুরো ধ্বংস করে আলেছে। এই ছিল আমার কাছে রাজধানীর পোল্ট্রি বাজারের খবর। এবার আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে আছি খুলনায় আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। গত 1 সপ্তাহ ধরেই খুলনা ডিমের বাজারে চলছে অস্থিরতা। 1 সপ্তাহের ব্যবধানে এক হালি ডিম কিনতে ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 10 থেকে 12 টাকা করে। শুধুমাত্র ডিমের দাম বেড়েছে এমনটি নয়, বেড়েছে সব ধরনের মাংসের দামও। ব্রয়লার প্রতি কেজি আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি, কক বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। আমার থেকে আমরা ডিমের দাম বেশি দিয়ে কিনতেছি এবং ক্রেতাদের সাথে আমাদের অনেক ঝামেলা হচ্ছে দাম নিয়ে। খাবারের দাম বাড়তি, তার জন্য মুরগির দাম বাড়তে রয়েছে। যদি খাবারের দাম কমে, মুরগির দামও কমে যাবে। বাজারে যেরকম চাহিদা এরকম আমরা পাচ্ছি না মুরগি, এর জন্য দাম বেড়ে গেছে। এমন দামের বৃদ্ধিতে নিরুপায় হয়ে পড়েছে ক্রেতারা। তারা বলেছে বিক্রেতা যারা রয়েছে তারা সিন্ডিকেটের মধ্য দিয়ে বরাবরের মতোই দাম বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে দাম বৃদ্ধিতে ক্রেতারা বিভাগে পড়ছে, আমরা বিভাগে পড়ছি, যারা দরিদ্র মানুষ তারা আরো বিপদে পড়ছে। দাম বাড়ার কারণে ডিমের চাহিদা এখন যেখানে 4টি লাগতো সেখানে 2টো লাগাচ্ছে। মাংস যেটা দেখা যাচ্ছে একবেলা একটা মুরগি শেষ হতো, এখন সেখানে একটা মুরগি দিয়ে 2 বেলা শেষ করতে 3 বেলা চেষ্টা করবে খাওয়াতে। পোল্ট্রি খামারের খবর জানতে আমরা চলে যাব আমাদের নরসিংদীর সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। আপনি জানেন, সম্প্রতি নরসিংদীর বালুশাহের এলাকার একটি কোল্ড স্টোরেজে 20 লাখ ডিম মজুদ রাখার সন্ধান পায় ভুক্ত অধিকার। পরবর্তীতে অভিযান চালিয়ে তারা 7 দিনের সময় বেঁধে দেয় সেই মজুদকারী সিন্ডিকেটকে। বর্তমানে নরসিংদীর বাজারে প্রতি ডিম প্রতি বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকায়। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমরা যেন 2 বেলা খাই, তবে এক বেলা খাই, কি করবো, পেট তো বাঁচায় যাও লাগবো। আয় উন্নতি যেরকম এরকম আসলে কিন্তু আমাদের জিনিসের দাম অনেক বেশি। আগে নিত 120 টাকা, এখন 140 টাকা ডজন। খাদ্যের অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে বেড়েছে তাদের উৎপাদন খরচ। ফলে মুরগি লালন পালন এবং ডিম উৎপাদন দুটিতেই বেড়েছে খরচ। ফার্মের থেকে দাম বাড়ে, আমাদের এখানে কিন্তু সিন্ডিকেট নেই। খাদ্যের দাম বাইরে গেছে, তারপর যেই ভ্যাকসিন প্রয়োগ করে এগুলোর দাম বাড়ছে, ওষুধ পানির দাম বাড়ছে, এই কারণে মুরগির দাম বাইরে গেছে। নরসিংদীর পলাশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অর্থনীতির কঠিন সংজ্ঞা না বুঝলেও মানুষের কথা মাথায় রেখেই দেশ পরিচালনা করছেন, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনীতে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সব দিক থেকেই প্রচণ্ড চাপে আছে বাংলাদেশ। এবারের বাজেটে জিডিপি কিছুটা কম ধরা হলেও দ্রুতই তা ঠিক হয়ে যাবে, এমন প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত জাতীয় অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণের কথা ভেবেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার। আমি একটা জিনিস বুঝি, হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে।
বৈশ্বিক অস্থিরতার কারণে আমদানির ক্ষেত্রে প্রত্যেকটি পণ্যই বেড়ে যাচ্ছে, এমনটি জানান সরকার প্রধান। স্যাংশন সবকিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চাপ। এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছতা সাধন করতে গিয়েছি। এই কৃচ্ছতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে অর্থনীতিবিদদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা। রপ্তানির সুযোগ তৈরির পাশাপাশি দেশীয় বাজার তৈরি করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বাংলাদেশ চিরজীবী হোক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। হাসপাতালের ভেতরে কোচিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন কয়েকজন চিকিৎসক। খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের গিনিপিগ বানিয়ে চলে এই কার্যক্রম। একই পদ্ধতিতে ক্লাস হয় নিউরোসায়েন্স, পঙ্গু ও BSMMU এর কয়েকটি হাসপাতালে। এমন কার্যক্রমকে বেআইনি বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সরকারি হাসপাতালে রোগীর ভিড় লেগেই থাকে, সবচেয়ে বেশি হয় ঢাকা মেডিকেলে। অসহায় অনেকে শেষ ভরসা হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন এখানে। মেডিসিন ওয়ার্ডে ভর্তি লক্ষ্মীপুরের নুরুজ্জামান। একদল চিকিৎসক প্রায় প্রতিদিন বিকেলে তার শরীর পরীক্ষা করেন। একই পরীক্ষা ও প্রশ্ন করেন 10-12 জন। গায়ে অ্যাপ্রন না থাকলেও গলায় স্টেথিস্কোপ দেখে তাদেরকে ডিএমসির চিকিৎসক ভাবেন রোগীরা। বারবার একই প্রশ্নের উত্তর দিতে হলেও এটাই চিকিৎসা পদ্ধতি ভাবেন নুরুজ্জামান। কয়জন করে আসে? 10-12 জন। আইসা কি করে? তবে এই ঘটনার পুনরাবৃত্তি দেখে সন্দেহ করেন কেউ কেউ। সারাদিনে মনে হয় 5-7-10টা পার্টি, সকালবেলা যেগুলাই 8-9-10টার ভিতরে বড় ডাক্তার, এগুলো আমরা মোটামুটি সিগনালাইছি যে মেডিকেল। পরে যারা মেডিকেলের না আমরা একটা অনুভব করি, তারা বাইরে থেকে রোগ ধরতে পারলে একটা ভালো চিকিৎসা হয়, এটা আমরাও জানি। তো ওই যে সাময়িক যে হয়রানিটা অনেক মানুষ মনে করেন মানে এই আস্থার জায়গাটার মাঝে মানে আস্থার জায়গাটা হারায় লাগে। প্রশ্ন হচ্ছে, যারা রোগীদের বারবার একই প্রশ্ন করছেন বা পরীক্ষা করছেন তারা কারা? জানা গেছে এসব ডাক্তার বিদেশি ডিগ্রি, MRCPর প্র্যাকটিক্যাল ক্লাস করছেন এখানে। তাদের ভর্তি কোচিং সেন্টারে, ফি 15 থেকে 40 হাজার টাকা, যেগুলো চালান ডিএমসির একদল চিকিৎসক। 4-5 জনকে এই কেসটা দেখিয়ে দিলাম, ব্যাপারটা এই পর্যন্তই আর কি। আর এই হেল্পটা যদি আমরা সিনিয়ররা যদি এটা করা বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে আপনি দেখেন এই জিনিসটা ওদেরকে শিখাবে কে? কোচিং সংশ্লিষ্টরা জানান এ বিষয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান অবগত, তবে এ নিয়ে কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা করেননি। মোবাইলে যমুনা নিউজ শুনেই লাইন কেটে দেন। আমি রাসেল বলছিলাম যমুনা টিভি থেকে। ভালো আছেন? একটু মিটিংয়ে আছি, পরে কথা বলি। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, রোগীদের ব্যবহার করে ব্যবসার সুযোগ নেই হাসপাতালে। প্রাতিষ্ঠানিকভাবে এরকম নাই, প্রাতিষ্ঠানিকভাবে নাই। যদি কেউ করে, আপনি কি বলেন নামটা, কমার্শিয়াল পারপাসে যদি হয়, এটা হওয়া উচিত না। আমি কোনো কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনকে এই পারমিশন দিই না। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, শহরের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ঘিরেও গড়ে উঠেছে এরকমের মেডিকেলের উচ্চশিক্ষা কার্যক্রমের কোচিং সেন্টার, এবং তার বেশিরভাগই সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্রিক। যেমন এএফপির এই প্রতিষ্ঠানে যারা জড়িত রয়েছেন তারা এক একজন এক এক সরকারি হাসপাতালে রয়েছেন। আবার গেল 17/4/24 তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালেও তারা একই ধরনের ক্লাস নিয়েছেন।
এছাড়াও সিনেপস, জেনেসিস, এসএস একাডেমি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেডিকেল উচ্চতর শিক্ষার কোচিং ব্যবসা করছে। একই পদ্ধতিতে কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস হয় বিভিন্ন সরকারি হাসপাতালে। হাসপাতালে সাধারণত ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়। তখন ওইখানকার ইনস্ট্রাক্টর থাকে? হ্যাঁ, তখন মানে যারা সাধারণত অফলাইনে ক্লাস করে আর কি, ওনারা ওই সময় থাকে না। হ্যান্ডস অন ট্রেনিং তো দেখা যাচ্ছে পেশেন্টদেরকে দেখিয়ে তারপরে স্যার হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন। নিউরোসায়েন্সে আছে, এনআইসিপিডিতে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। জ্যেষ্ঠ চিকিৎসকরা বলছেন, উচ্চশিক্ষায় সহায়তার নামে সরকারি হাসপাতাল বা রোগী ব্যবহার করা বেআইনি। শেখার কোনো বিকল্প নাই, শিখতেই হবে, কিন্তু শেখাটা যেটা করতে হবে নৈতিকতা বিবর্জিত না হয়। নিয়মই হচ্ছে প্রথমে যখন একটা ডাক্তার যায় তার পরিচয় দিবে যে আমি ডাক্তার অমুক, আমি আপনাকে পরীক্ষা করব এবং আমি আপনাকে দেখব, সে পারমিশন নেবে। পারমিশন ছাড়া তো কোনো রোগীর গায়ে হাত দেওয়া যায় না। বিপুল রোগীর চাপে থাকা সরকারি হাসপাতালে এমন কর্মকাণ্ড চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করবে বলে শঙ্কা অভিজ্ঞদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাসাবোয়ে ভবন থেকে পড়ে 2 নির্মাণ শ্রমিক মারা গেছেন। সকাল 10টা নাগাদ মায়াকানন আবাসিক এলাকার একটি 10তলা ভবনে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ভবনটিতে কাজ করছিলেন ওই শ্রমিকরা। এ সময় উপরে মাচা তৈরির সময় 3 শ্রমিক পা পিছলে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। তারা হলেন আলতাফ ও অন্তর। ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে তাদের মরদেহ। অপর আহত শ্রমিক মফিজুলকে মুমূর্ষু অবস্থায় মুগদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ভবন মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আইসা দেখে মাছা চলাই গেছে, এতটুকু দেখছি। আর কোন জায়গায় উপরে কাজ করতেছে ওইটা এখন সার্কেল লোক গেছে, আমি দেখছি। শ্রমিক কাজ করে, কন্ট্রাক্টর আন্ডারে কাজ করে, কন্ট্রাক্টর টাকা দেয়, আর আমি তো গেটে আছি, গেটে থাকি, গেটের দায়িত্ব। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন 8 জন। সকাল 7:15টার দিকে বসন্তপুর এলাকায় ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে হতাহতের এই ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, রিল্যাক্স পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। 14 গ্রামের বসন্তপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান 5 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ, কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন, নোয়াখালীর চাটখিলের নাসির উদ্দিন পলাশ এবং লক্ষ্মীপুরের রায়পুরের মাসুফ মিয়া। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ওইখানেই এই গাড়ির যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে 5 জন গুরুতর জখম হয়। জখম হলে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র। ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে একথা জানান। রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি অর্থের যোগানদাতা যুক্তরাষ্ট্র মনে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান। বিস্তারিত আহমেদ রেজার প্রতিবেদনে ছবি তুলেছেন লুৎফর রহমান। কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমির ঘরে ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ্রি প্রিস্কট। 7,500 মাইলের দূরত্বকে পরাভূত করার উচ্ছ্বাস, আনন্দ আর ইতিবাচক মানসিকতা সুমির ছোট্ট ঘরে। সুমির কৃষি বাগান দেখতে আসা রাষ্ট্রদূত যেন দেখছিলেন বদলে যাওয়া এক স্থানীয় সম্প্রদায়ের গল্প, যে গল্পের ছোঁয়ায় বদলে গেছে উখিয়ার অনেক জনপদ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও খাদ্য এবং কৃষি সংস্থার অর্থায়নে সুমির ঘর লাগোয়া স্কুলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে স্কুলটিতে যুক্ত হয়েছে সৃজনশীল পাঠ পদ্ধতি। গল্প শোনায়, তারপরে গল্পের বই দেয়, বই থেকে পড়া দেয়, পড়াগুলো পড়ে আমাদের অনেক মজা লাগে। একই সাথে ব্যবহারিক জ্ঞান ও বাগান তৈরিও শেখানো হচ্ছে শিক্ষার্থীদের। রাবার থেকে জ্যামিতি বক্স থেকে শুরু করে সব উপকরণ ওরা পাচ্ছে, বিভিন্ন পুষ্টিকর খাবার পাচ্ছে স্কুলে। এখানে ওষুধ দেওয়া হয়, পরীক্ষা করা হয়, এগুলোর থেকে আমরা অনেক খরচ থেকে বাঁচি আর কি।
উখিয়ার আরেক ইউনিয়ন হলদিয়া পালংয়ে ৮ নারীর তত্ত্বাবধানে ২ বছর ধরে চলছে কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ ও বিক্রয় কার্যক্রম। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এই বাজারে সহজেই ন্যায্য মূল্যে মিলছে প্রয়োজনীয় পণ্য। ব্যবসা বাণিজ্য করি পারির আর সবজি দিতে পারির। ওরা তত্ত্ব মালগুলো আনবে, ওই মালগুলো আমি নিতে পারি একসাথে পাই। বেশি মাঝে মাল দিলে মাল ব্যবসা আমার বড় হয়। বাজার খরচ এই করে সে করে আমরা ওইগুলোতে বাঁচে যাই। শুধু স্থানীয় জনগোষ্ঠী নয়, পরিবর্তন এসেছে রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনেও। একসময় যে জীবনে আতঙ্ক তাড়া করত, সেখানে এখন স্বস্তির নিঃশ্বাস। তৈরি হচ্ছে সৃজনশীল মানসিকতা। 18 নম্বর ক্যাম্প এলাকায় তৈরি রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার যেন তারই উদাহরণ। স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের মাধ্যমে। ফলে বেড়েছে জীবনমান, বেড়েছে স্বস্তিও। যদিও এই কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলোকে। তারা মনে করেন এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা গেলে বিশাল যে জনগোষ্ঠী অবস্থান করছে কক্সবাজারে, তাদের জীবনমান আরও বাড়ানো সম্ভব। We're working with the United Nations and partners, NGO partners and others to try to provide relief and assistance to try to give people some hope and take care of them while they're here. It's been a great opportunity to see the cooperation that we have together and look at some ways that we might make it even deeper and even broader in the future. তবে দীর্ঘ কর্মযজ্ঞ সম্পন্ন করতে বেশ বেগ পেতে হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, খাদ্য এবং কৃষি সংস্থা FAO, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদকে, যাদের ব্যাপকভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। আলোচিত নড়াইলের সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কাউরান বাজারে এক ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফাকে। 2022 সালের লিপন গ্রুপের সঙ্গে এক সংঘর্ষের পর এই পরিকল্পনা করে প্রতিপক্ষরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে নেয়। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আবারও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। চলছে আবহাওয়া অফিস জারি করা 48 ঘন্টার সতর্কবার্তা। সকাল থেকেই সূর্যের প্রখরতায় অনেক বেশি উত্তাপ অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল এই 5 বিভাগের ওপর দিয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই গরমের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদেই তাপদাহের মাঝেও বের হতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস আরও জানায়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে 18 মে থেকে দেশ জুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব গরম পড়ছে, রাস্তাঘাটে চলাফেরা যাচ্ছে না, খুব কষ্ট মধ্যে আছে আমরা। খুব গরম ভাই, রাস্তাঘাটে আমরা গাড়ি চালাতে পারছি না, এত গরম, এত তাপমাত্রা। গরিব মানুষের সকালবেলা বাড়িতে আসি কাজকাম করার জন্য, একটু রোদ হয়ে গেলে 8টা-9টার দিকে আর দাঁড়ানো যায় না। যে গরম পড়ছে বাবা, এতে ভাড়া বুঝতে হচ্ছে না, আমরা চলতে পারছি না। এলএলবির সনদ বিক্রি এবং জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ এবং আইন প্রোগ্রামের স্বচ্ছতা নিশ্চিত সহ স্থগিত হওয়া স্কুল অব ল চালুর দাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সব এলএলবি সনদ ভেরিফিকেশনের ক্ষেত্রে ভর্তি আবেদন থেকে শুরু করে পরীক্ষায় অংশগ্রহণের শীটে স্বাক্ষরসহ সব বিষয়ে যাচাই বাছাই করার তাগিদ দেন শিক্ষার্থীরা। স্থগিত হওয়া স্কুল অব ল সর্বোচ্চ 1 মাসের মধ্যেও চালুর দাবি জানান তারা। দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও আসে। দুর্নীতি, অনিয়ম ঠেকাতে ব্যর্থ সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিও ওঠে মানববন্ধনে। যে সমস্ত সার্টিফিকেট ভুয়া বের হয়েছে, এই সার্টিফিকেটগুলোকে সিলগালা করতে হবে। যাদেরকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র তারাই দায়ী নয়, এর সাথে ডিন স্যার জড়িত আছে আমরা মনে করি। এই মুহূর্ত থেকে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসার অপতৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানের প্রস্তুতিও চলছে বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। আরসার এই আক্রমণ বা এই আরসার এই ধরনের তৎপরতা
কে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমাদের যখনই আমরা কোনো তথ্য পাচ্ছি আমরা সেই ব্যাপারে আমরা অভিযান চালনা করছি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে নিহতের বোন বাদী হয়ে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান সহ ৭৩ জনকে আসামি করে মামলা করেন। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী রবিবার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী BM লিয়াকত আলী। মঙ্গলবার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন, আহত হন ৬ জন। প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরাজিত প্রার্থীর সমর্থকরা।